ব্রেকিং নিউজ, ধানপোতায় পরপর তিনটে খুন। দর্শকবৃন্দ, আজকের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদের ধানপোতা গ্রাম থেকে। এক রাতের মধ্যে তিনটি খুন, আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তিনটি দেহ আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। একটি ভোর রাতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে, অপর দুটি গাছের পুকুর পাড় এবং জমির আল থেকে। আর এখানেই তৈরি হয়েছে বিস্ফোরক অভিযোগ। গ্রামবাসীদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে ধানপোতার মালিক ও মহাজন হরিহর সামন্ত। দীর্ঘদিন ধরে তার একচেটিয়া আধিপত্যে নাজেহাল গোটা গ্রাম, তার নির্দেশেই নাকি হয়েছে এই তিনটি খুন। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। সামন্ত পরিবারের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে হরিহর সামন্ত সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। দর্শকবৃন্দ, এখন প্রশ্ন একটাই, ধানপোতার এই রক্তাক্ত রাতের আসল রহস্য কি? সত্যি কি হরিহর সামন্তের হাত রয়েছে এর পেছনে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? সবশেষে একটাই কথা বলবো, ধানপোতার মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশি তদন্ত কোন দিকে গড়ায়, আমরা তার উপরেই নজর রাখবো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। শিক্ষক দিবসে আমরা কেবল বইয়ের অক্ষর শেখানো মানুষকে নয়, সেই সত্যিকারের পথপ্রদর্শককে স্মরণ করি, যিনি সত্যই অন্ধকার ভেদ করে আমাদের আলো দেখান। একজন প্রকৃত শিক্ষকের শক্তি শুধু ক্লাসরুমের ওই গতানুগতিক চক বা ব্ল্যাকবোর্ডে নয়, যার প্রকৃত শক্তি লুকিয়ে থাকে সমাজ বদলানোর ক্ষমতায়। এমনই এক শিক্ষকের কথা আজ শোনাবো আপনাদের, যিনি তৈরি করবেন আপনাদের মনে এক অদ্ভুত দৃষ্টান্ত। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আমাদের আজকের বিশেষ নিবেদন নভনীল চক্রবর্তীর কলমে ধানপোতার দেবদূত। আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা। শুরু করতে চলেছি ধানপোতার দেবদূত। ধানপোতায় ঘটে যাওয়া পরপর হত্যাকাণ্ডগুলোর খবর পাঠ করে সেই দিনের মতো অফিস শেষ করে অফিস থেকে বেরিয়ে এলো খবর 24-এর জুনিয়র সাংবাদিক অন্বেষা ঘোষ। বুকটা একটু দূর দূর করছে তার, মনে তার এক রাশ চিন্তা। ধানপোতা সেইখানে তো। কিরে, তুই এখনো বাড়ি যাসনি? হঠাৎ করে পেছন থেকে আসা আওয়াজটা শুনে চমকে পেছন ফিরে তাকালো অন্বেষা। তাকিয়েই জয়িতাকে দেখতে পেল। জয়িতা মিত্র, খবর 24-এর একজন সিনিয়র ফিল্ড জার্নালিস্ট, হাসি হাসি মুখ করে তার দিকেই তাকিয়ে আছে। আরে জয়িতা দিদি, তুমি এখনো এখানে? না রে, আসলে অফিসের কিছু কাজ ছিল, তাই এসেছিলাম। এখনই বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি আর কি। চল না, চা খেতে খেতে একটু আড্ডা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এমনিও আমার বাড়ি ফেরা তাড়া নেই তেমন। তাদের অফিসের নিচেই বলাই কাকার চায়ের দোকান। দোকানটা প্রায় 20-25 বছরের পুরনো। দুটো দুধ চা বলে তারা দোকানের ভেতরে ঢুকে বসলো। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। ওই কিরে, তোর কি কিছু হয়েছে? মুখটা কেমন যেন বড্ড বিষণ্ণ মনে হচ্ছে। আচ্ছা, তুমি ধানপোতার খবরটা শুনেছো? হ্যাঁ রে, শুনছিলাম তো। কি সব খুন খারাপি হয়েছে নাকি ওখানে? কিন্তু তোর এত চিন্তার কারণ কি? কোনো আত্মীয় স্বজন থাকে নাকি ওখানে? না, কেউ থাকে না ওখানে। কিন্তু কি? তোমাকে ওই রিজুর কথা বলেছিলাম, মনে আছে তো? এই বছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে, কিন্তু সমস্যাটা হলো ইন্টারভিউয়ের পর অন্তিম রেজাল্টে বেশ কিছুটা পেছনে নাম এসেছিল, তাই বাড়ির কাছে স্কুল পায়নি। বরং তাদের কথার মাঝেই বলাই কাকা এসে চা দিয়ে গেছিল। কথায় কথায় সেটা তারা ভুলেই গেছিল। চা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এক নিঃশ্বাসে পুরো চাটা খেয়ে নিয়ে বলল জয়িতা, হ্যাঁ, তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওর স্কুল সেই ধানপোতাতেই, ধানপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়। আগামী পরশু ওর যাওয়ার কথা। ধুর, তুই এত চিন্তা করিস না তো। ও শুধু শিক্ষক হিসেবে যাচ্ছে ওখানে, পুলিশ হিসেবে নয়। হ্যাঁ, তাই তোর অত ভয় পাওয়ার কিছুই নেই। এই, আমি উঠি এবার রে, বাস ধরে ফিরতে হবে আমায়।
আর তুই অযথা এত দুশ্চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আচ্ছা আসি রে আমি। হ্যাঁ দিদি, তুমি যাও, সাবধানে যেও। কথাটা বলতে গিয়ে গলাটা যেন কেমন কেঁপে উঠল অন্বেষার। জয়িতা বেরিয়ে যেতেই নিজের ব্যাগটা গুছিয়ে দোকানের বাইরে বেরিয়ে এলো অন্বেষা। যে যাই বলুক, খুবই দুশ্চিন্তা হচ্ছে তার। ঠিক বাঘের মুখে যাচ্ছে রিজু। আর কেউ জানুক বা না জানুক, অন্বেষা খুব ভালো করে জানে রিজু কেমন। একটা ছোট অন্যায় দেখে যে প্রতিবাদ না করে থাকতে পারে না, সে সেইখানে গেলে কি কি যে করবে তার ঠিক নেই। অন্বেষার কাছে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। আর ধানপোতায় হরিহর সামন্তের বিরোধিতা করা এবং জঙ্গলে ক্ষুধার্ত বাঘের সামনে দাঁড়ানো, দুটোরই অর্থ এক, সাক্ষাৎ মৃত্যু। রিজু অর্থাৎ ঋদ্ধিজিৎ ভট্টাচার্য বছর 25-এর এক প্রাণোচ্ছল যুবক। তার আরেকটা পরিচয় আছে, সে সম্পর্কে অন্বেষার প্রেমিক। তাদের প্রেমটা আজকালকার মতো দুদিনের ভালোবাসা না, সেই দ্বাদশ শ্রেণীতে তাদের পরিচয়। তারপর থেকে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত বিপদের মোকাবিলা করে এসেছে। যথা সময়ে রিজুর যাওয়ার দিন চলে এলো। রিজুকে বিদায় জানাতে তার সঙ্গে অন্বেষাও গিয়েছিল। সাবধানে যাবি তুই, খুব দুশ্চিন্তা হচ্ছে তোর জন্য আমার। শুনেছি ওখানে ইন্টারনেট ব্যবস্থাও খুব একটা ভালো নয়। আর রিজু, তোকে কিন্তু আমার দিব্যি, তুই ওইসব লোকেদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবি না। একটু ভয়ের সাথে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠল অন্বেষা। এই কটা বছরে তুই অন্ততপক্ষে 6417 বার আমায় দিব্যি দিয়ে ফেলেছিস এই একটা বিষয় নিয়েই। এতদিন শুনিনি, এইবারও শুনবো না। তবে অন্যায় দেখলে আমি চুপ করে থাকতে পারবো না। এটাই তো একজন শিক্ষকের মূল ধর্ম হওয়া উচিত। অত শত আমি বুঝি না বাপু, যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। আচ্ছা তুই কি একটিবারের জন্য বুঝিস না যে আমার মনের মধ্যে কি চলছে? তাদের কথার মাঝখানেই ট্রেনের হর্ন বেজে উঠল। এই চললাম আমি, আবার কবে দেখা হবে ঠিক নেই। সাবধানে থাকবি আর নিজের শরীরের খেয়াল রাখবি। আর হ্যাঁ, এরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সৎ মানুষের কেউ ক্ষতি করতে পারে না, বুঝলি? বেশ, সাবধানে যা। যদি রিজু তার চোখের দিকে একটু ভালো করে তাকাতো, তাহলে বুঝতে পারত যে তার চোখের কোণায় চিকচিক করছে জল। ঘড়ি ধরে ঠিক সকাল 6টা বেজে 50 মিনিটে চাকা গড়ালো 13113 আপ হাজারদুয়ারি এক্সপ্রেসের। দুপুর 12টায় নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরি করে ট্রেন লালগোলা এসে পৌঁছলো। নিজের ব্যাগ সুটকেস নিয়ে ট্রেন থেকে নামলো রিজু। এখান থেকে প্রায় ঘন্টাখানেকের বাস জার্নি করে পৌঁছতে হবে ধানপোতায়। লালগোলায় নেমেই বাড়িতে আর অন্বেষাকে একবার ফোন করে জানিয়ে দিয়েছে সে। সব ঠিক থাকলে দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে সে পৌঁছে যাবে ধানপোতায়। সেখানে স্কুলের পাশেই একটা বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে তার। ঘণ্টাখানেক যাওয়ার পরে হঠাৎ একটা জোরে শব্দ করে বাসটা থেমে গেল। বাস থেকে নেমে রিজু ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? আগে কর্তা, টায়ারটা বড্ড বিগড়েছে। এই সব ঝামেলা মিটিয়ে বাস প্রায় 3:30 নাগাদ চলা শুরু করলো। চারিদিকে বড় বড় মাঠ, চাষের জমি, সব দেখে বারে বারে মুগ্ধ হয়ে যেতে লাগলো রিজু। প্রায় বিকেল 4টে নাগাদ বাস তাকে ধানপোতায় নামিয়ে চলে গেল সামনের দিকে। গ্রামে প্রবেশ করার পর থেকে চারপাশের দৃশ্য দেখে রিজু যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। তার চোখের সামনে যেন হঠাৎই খুলে গেল আর একটা দুনিয়া। চারদিক জুড়ে বিস্তীর্ণ ধান ক্ষেত, ধুলোর চাদরে মুড়ে থাকা সরু রাস্তা আঁকা বাঁকা হয়ে মাঠের ভেতর দিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। সেই পথেই গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর পাশে খালি পায়ে ছুটে চলা ছেলে মেয়েদের হাসি ভেসে আসছে চারিদিক থেকে। বাড়ি ঘরগুলো সাদামাটা, মাটির দেওয়ালে খড়ের চালা দেওয়া।
উঠোনে মাটির হাঁড়ি, গোবরের কুণ্ড, শুকনো খড়ের গাদা সব কিছুতেই এক ধরনের সহজ গ্রাম্য গন্ধ মিশে আছে। কয়েকজন বুড়ো মানুষ বটতলায় বসে বিড়ি ধরিয়ে গল্প করছে। রাস্তার বাঁদিকে একটি চায়ের দোকান, টিনের চালা, ভেতরে উনুনে ফুটছে দুধ। গরম চায়ের ভাঁড় হাতে নিয়ে গ্রাম্য লোকজন গল্প করছে কৃষিকাজ, কারো রোগ ব্যাধি কিংবা পঞ্চায়েতের ঝামেলা নিয়ে। একদল নারী কলসিতে করে জলাশয় থেকে জল নিয়ে ফিরে আসছে। মাঠে কাজ করে যুবকেরাও দলে দলে ফিরে আসছে বাড়িতে। কারোর সঙ্গে বলদ বাঁধা, কারোর কাঁধে আবার মাছ ধরার বড় জাল। খেটে খাওয়া মানুষগুলোর পরিশ্রমে গ্রামটি বেশ সমৃদ্ধ। বাবু, আপনারা তো ঠিক চিনলাম না, এই গ্রামে নতুন বুঝি। এতক্ষণ ধরে গ্রামের সৌন্দর্যে বিভোর হয়ে থাকা রিজু এবার চমকে ফিরে তাকাতেই দেখল এক বৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, আমি ধানপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষক। মনোময় ঘোষের বাড়িটা কোন দিকে বলতে পারেন? ও বাবু, আসেন আসেন, আমি নিয়ে যাচ্ছি তোমাদের তার বাড়িতে। তাই এই গ্রামে আপনি কাকে পড়াবেন বাবু? কেন? এই গ্রামে সবাই হরিহর সামন্তের কাছে কাজ করে। এই ছোট বড় সবাই স্কুলে হাতে গোনা কয়েকজন পড়তে যায় মাত্র। কি আর করবো কাকাবাবু, তাহলে নয় তাদেরই পড়াবো। হ বাবু, এই নিন বাবু, সইলাইছেন মনে হয় ঘোষের বাড়ি। সেই দিন রাতে শত চেষ্টা করেও কিছুতেই মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেল না। অগত্যা খানিক মন খারাপ করেই তার প্রিয় শরৎচন্দ্র পড়তে পড়তেই নিজের অজান্তেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রিজু। পরদিন সকালে প্রায় 8টা নাগাদ ঘুম ভাঙল রিজুর। রাতে খুব ভালো ঘুম হয়েছে। তাড়াতাড়ি উঠে স্নান করে সে তৈরি হয়ে নিল। আজ শিক্ষক হিসাবে তার প্রথম দিন। বুকের মধ্যে একটা উত্তেজনা খেলা করে বেড়াচ্ছে, সেটা সে ভালো করেই বুঝতে পারছে। কিন্তু সেই উত্তেজনা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। বিদ্যালয়ে গিয়ে রিজু 8ম শ্রেণীতে তার জীবনের প্রথম ক্লাস পেল। সেখানে মাত্র 4 জন ছাত্র বসে আছে, কিন্তু নাম ডাকার খাতায় 21 জনের নাম। তোমাদের বাকি সব বন্ধুরা কোথায়? আজকে তারা আসেনি কেন? স্যার, ওরা তো মাঠে কাজ করতে গেছে। ও আচ্ছা, তা তোমরা তো দেখছি বেশ ভালো ছেলে, স্কুলে এসেছো? না স্যার, আজকে আমাদের ছুটি, তাই আমরা এসেছি স্কুলে। কাজ কামাই করে রোজ স্কুলে আসলে হরিহর জেঠুর লোকেরা মারবে আমাদের। একরত্তি বাচ্চাটার মুখে এমন কথা শুনে রক্ত গরম হয়ে উঠল তার। মনে মনে সে বলে উঠল, না, এটা একটা বিহিত করতেই হবে। দিনের পর দিন এরম চলতে পারে না। এইসব লোকেরা নিজেদের যে কি মনে করে। সেই দিন স্কুল শেষ করে প্রায় বিকেল 4টে নাগাদ বাড়ি ফিরছিল সে। হঠাৎ তার নজরে এলো সামনের একটা মাঠে জোনাচারেক লোক কয়েকটা বাচ্চা ছেলেকে ধরে বেধড়ক মার মারছে। সেই দৃশ্য সামনে আসতেই সেদিকে দৌড়ে গেল রিজু। মার মার মালটাকে, পড়াশোনা মারা হচ্ছে সকাল সকাল স্কুলে এসে, হ্যাঁ, কাজে ফাঁকি দেওয়া। মার। এই তোমরা বাচ্চাগুলোকে এরকম করে মারছো কেন? হ্যাঁ, মারছি কেন? এরা সকালে কাজে ফাঁকি দিয়ে স্কুলে গিয়েছিল, এখনো যে মেরে গঙ্গায় ফেলে দিইনি, এটা ওদের ভাগ্য। সালা কুত্তার জাত, যেই হরিহর সামন্তের কাছে খায় পড়ে তার কাছে ফাঁকি দিয়ে পড়াশোনা মারানো হচ্ছে। তা তুমি কে চাঁদু? এ গ্রামে তো আগে কখনো দেখিনি তোমার চাঁদ বদনটা। হ্যাঁ, এখানে এত অযথা জ্ঞান দিতে এসেছো কেন? লোকটার কথা শেষ হতে না হতেই হঠাৎ রিজু একটা চড় বসিয়ে দিল লোকটার গালে। ঘটনার আকস্মিকতায় লোকটা তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। আমি হলাম ধানপোতা আদর্শ বিদ্যালয়ের নতুন শিক্ষক ঋদ্ধিজিৎ ভট্টাচার্য। নামটা যেন মনে থাকে। এই যে পাষণ্ডের দল, তোদের বাবা হরিহরকে গিয়ে বলে দিবি, খুব তাড়াতাড়ি যদি সে বাচ্চাগুলোকে দিয়ে কাজ করানো না বন্ধ করে, তাহলে পরবর্তী থাপ্পড়টা উনার গালেই পড়বে, বুঝলি? এই মাস্টার, শোন, নতুন গ্রামে এসো, থাকবে, খাবে, মাইনা নেবে, ব্যাস।
আমাদের কাজে বাধা দিতে আসবে না। আর চড় মেরে যে কাজটা তুমি করলে না, মোটেই ভালো করলে না। ভালো করে দেখ, গ্রামের পাশ দিয়ে নদী বইছে। কেউ একজন যখন তখন ডুবে যেতেই পারে, কিন্তু তাই না? কখন কি হয় বলা তো যায় না। গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল কথাটা। এই এই এই, তোরা সব চল, চলে মাস্টারের ব্যবস্থা পরে হবে। সেই থাপ্পড় খাওয়া লোকটা বলে উঠল এবারে। লোকগুলো চলে যেতেই রিজু বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলে উঠল, তোমরা বাড়ি যাও এবার, কোনো ভয় নেই, আমি আছি। কাল থেকে তোমরা রোজ স্কুলে আসবে, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। আর বললে তোমরা আমাকে জানাবে। মনে রাখবে, তোমরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। আপনি আমাদের জন্য সাক্ষাৎ দেবদূত। আপনার ছবি বাড়িতে রেখে রোজ আমরা পুজো করব স্যার। বাচ্চাগুলো যে যার বাড়ির পথ ধরল। নিজেও বাড়ি ফিরে এলো রিজু। আজ সিগন্যাল এসেছে মোবাইলে। সে প্রথমে নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলেই ফোন করলো অন্বেষাকে। কিরে, ভালো আছিস? এখানে মোবাইলে টাওয়ার পাওয়া এই হিমালয়ে বসে গরম জল পাওয়া দুটোই সমান। হ্যাঁ, আমি ঠিক আছি। আর তুই? এরপর আজকের সমস্ত ঘটনা রিজু সবিস্তারে বর্ণনা করল অন্বেষার কাছে। তোকে অনেকবার বারণ করেছিলাম ওদের সঙ্গে ঝামেলায় না জড়াতে, শুনলি না। কেন করিস এইসব? হ্যাঁ, আমার কথা বাদ দে, বাড়িতে কাকু কাকিমার একমাত্র ছেলে তুই। তোর কিছু হয়ে গেলে ওদের কি হবে একবারও ভেবে দেখেছিস? কথাটা বলতে বলতে গলাটা ভিজে এলো অন্বেষার। আরে বাবা, তুই থাম। ওই 2 পয়সার গুন্ডাগুলোর অত ক্ষমতা নেই যে আমার কিছু করবে। অন্বেষাকে খানিক আশ্বাস দিয়ে বলে উঠল, দেখ রিজু, যা করবি সাবধানে করবি। এই কথাটা বলতে না বলতেই মোবাইলটা টি টি শব্দ করে কেটে গেল। রিজু দেখল টাওয়ার আবার চলে গেছে। আজ আর আসার কোনো সম্ভাবনা আছে বলে তো আর মনে হয় না। অগত্যা বেশি দেরি না করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল সে। কাল রবিবার, যদিও স্কুল ছুটি, কিন্তু কাল অনেক কাজ আছে তার। তখন রাত বেশ অনেকটাই। হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজে ঘুম ভেঙে গেল রিজুর। পায়ের সামনের জানলার কাঁচটা ভাঙা। সে থাকে বাড়ির একতলায়, তাই সেই জানলার নাগাল পাওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। তড়ি ঘড়ি করে বাড়ির বাইরে বেরোতেই সে দেখল 2টো বাইক হুশ করে সামনের দিকে চলে গেল। চালক বা সওয়ারি কারোর মুখ না দেখলেও রিজুর বুঝতে বাকি রইল না কার কাজ এটা। ঘরে ঢুকে আলো জ্বালাতেই তার চোখে পড়ল সেই পাথরটা যেটা দিয়ে জানলার কাঁচ ভাঙা হয়েছিল। তখন ঘর অন্ধকার ছিল বলে সে খেয়াল করেনি, কিন্তু এখন সে দেখল সেই পাথরটার সঙ্গে একটা কাগজ আটকানো। সেটা খুলে দেখল, তাতে লেখা, কাজটা ভালো করলে না মাস্টার। আমার লোকের গায়ে হাত তুললে এর ফল তোমাকে ভুগতেই হবে, খুব তাড়াতাড়ি ভুগতে হবে। চিঠিটা পড়ে মুচকি হাসল সে। আর দেরি না করে ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে ঘুমোতে চলে গেল সে। কাল সকালে অনেক কাজ তার। পরদিন সকালে ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে নিজের কাজে বেরিয়ে পড়ল রিজু। আজকে তার প্রধান কাজ হরিহর সামন্ত সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা। প্রায় ঘন্টা 2 পুরো গ্রামটা ঘুরে দেখল সে। তবে বাজারে ঢুকতেই বিপত্তিটা ঘটল। বাজারের মূল প্রবেশদ্বারে পা রাখতেই পেছন দিক থেকে কেউ একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তাকে। কিছু বুঝে ওঠার আগেই কিল, চড়, ঘুষি সব এসে পড়তে লাগলো তার উপরে। কিছুক্ষণ এভাবে চলার পর সেই গুন্ডাগুলো তাকে টেনে তুলল। ততক্ষণে মাথা ফেটে তার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এবারে বুঝেছিস তো আমায় থাপ্পড় মারার ফল কি হতে পারে? হ্যাঁ, রিজু সেই অবস্থাতেও তার দিকে তাকিয়ে দেখল এ সেই গুন্ডাটা যাকে সে গতকাল বিকেলে মাঠে থাপ্পড় মেরেছিল।
গুন্ডাগুলো তাকে সেখানেই ফেলে রেখে যেমন হাওয়ার মতো এসেছিল তেমনি আবার হুশ করে বাইকে করে মিলিয়ে গেল। কিন্তু রিজুর তখন হাঁটা চলা করা তো দূর, উঠে বসারও ক্ষমতা নেই। ততক্ষণে অবশ্য পুরো গ্রাম জেনে গেছিল যে এই নতুন মাস্টারমশাই গতকাল বিকেলে কি কাণ্ডটা ঘটিয়েছে। এখন সে সেই বাচ্চাগুলোর কাছে নয়, পুরো গ্রামের কাছেই দেবদূত, ধান পোতার দেবদূত। সেই বাজারেরই কয়েকজন দোকানি রিজুকে সদর হাসপাতালে নিয়ে গেল। ততক্ষণে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়েছে সে। রাতের দিকে জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করল। মাথায়, হাত, পায়ে সব জায়গাতে পট্টি বাঁধা। একটু নড়ার চেষ্টা করল, কিন্তু দারুণ যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে। ঠিক আছেন আপনি? এখন একটু বেটার লাগছে? সমস্যা নেই, আপনাকে কালই ছুটি দিয়ে দেওয়া হবে। পরদিন সকালে রিজুর ছুটি হলে গ্রামের লোকেরাই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলো। হাসপাতাল থেকে তাকে 1 সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে, যদিও থেমে থাকার পাত্র সে নয়। দিন 3 পরে কিছুটা সুস্থ হতেই রিজু সেই গুন্ডাগুলোর নামে অভিযোগ করতে ধানপোতা থানায় গেল। কিন্তু সেখানে গিয়ে রীতিমতো চমকে উঠল সে। থানায় দারোগাবাবু তার পরিচয়টা পেতেই তাকে জিজ্ঞেস করল, কি সব শুনছি মশাই, আপনি নাকি এই গ্রামে সেই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিকে থাপ্পড় মেরেছেন? গণ্যমান্য? সেই লোকটা বাচ্চাদের গালাগাল করছিল, মারধর করছিল। দেখুন মশাই, অত শত জানি না আমি। উনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, খুবই মার্জিত স্বভাবের বলে থানায় অভিযোগ জানাননি। জানালে সব থেকে কম দিনে চাকরি চলে যাওয়ার খেতাব আপনার নামেই থাকতো। রিজু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে কিছু বলার অবকাশ না দিয়ে দারোগাবাবু ধমকের সুরে বললেন, বেশি কিছু জেনে ফেলা বা জানতে চাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই বেশি জানতে চাইবেন না। যে কাজ করতে এসেছেন সেটাই মন দিয়ে করুন। এই গ্রাম পছন্দ হলে এখানে থাকুন, নয়তো এখান থেকে চলে যান। বেশি জানার বা বোঝার চেষ্টা করবেন না, বুঝেছেন? রিজু বুঝল প্রশাসনও তার সাথে নেই, যা করার এখন তাকে একাই করতে হবে। সামনে অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে তার জন্য। এই লড়াইয়ের মোকাবিলা কি সে পারবে একা করতে? সেই দিন রাতে রিজু বেশ কয়েকবার চেষ্টা করার পরে অন্বেষাকে ফোন করতে সক্ষম হলো। ফোন করে আর একটাও কথা না বলে সোজা সে এই কয়েকদিনে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বর্ণনা করে জিজ্ঞাসা করল, আমাকে একটু সাহায্য করতে পারবি? রিজু, কেন কেন এসব বল, কি করতে হবে আমায়? তোদের নিউজ চ্যানেলে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলোকে তোদের দর্শকের সামনে তুলে ধরতে পারবি? আমি যথাযথভাবে চেষ্টা করব রে, কিন্তু সব চ্যানেলই তাদের টিআরপি বাড়ানোর সঙ্গে যেসব খবরের সংযোগ নেই তাতে কাজ করতে চায় না। আমি তাও চেষ্টা করব, দেখি আমার পক্ষে কতটা কি করা যায়। ঠিক আছে, সেইটা দেখ না কতটা পারিস। এখন ডাকলাম, হ্যাঁ? ওষুধগুলো খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ রাখ, আর তুই কিন্তু সাবধানে থাকবি। আমি দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট বলে ফোনটা কেটে দিল রিজু। প্রায় দিন 10 পরে রিজু পুরোপুরিভাবে সুস্থ হয়ে আবার স্কুলে যাওয়া শুরু করলো। প্রথম দিনই তাকে ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার, ওরা আপনাকে মেরেছিল কেন? আপনি তো ভালো মানুষ, ওরা তো আমাদের মতো গরিবদের মারে, কিন্তু আপনাকে কেন স্যার? আমায় মারলো কারণ আমি থাকলে যে ওরা কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবে না। বাচ্চাগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, স্যার, কোনো চিন্তা করবেন না, আপনার সাথে আমরা সব সময় আছি। গর্বে বুকটা ভরে উঠল রিজুর। এরপর প্রায় মাস 3 কেটে গেছে, বছর ঘুরেছে। রিজু নিজের অক্লান্ত পরিশ্রমে গ্রামের সকলের মনেই জায়গা করে নিয়েছে।
গ্রামবাসীদের মধ্যেও কেউ কখনোই চাইতো না হরিহর সামন্তের দাসত্ব করতে। এর মাঝে একদিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটা সভার আয়োজন করেছিল রিজু। সেখানে সে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছিল তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্যে। কিন্তু রিজু নিজে অনুধাবন করতে পেরেছিল সত্যি এই অসহায় গ্রামবাসীদের হাত পা বাঁধা। তারা চেয়েও নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারে না। রিজুর এবার ধীরে ধীরে মনোবল ভাঙতে শুরু করলো। সে বুঝতে পারছে একা তার পক্ষে কিছুই করা সম্ভব নয়, আর গ্রামবাসীদের ভয় তাদের প্রধান শত্রু। তারা যতদিন না একত্রিত হবে ততদিন তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। সত্যি বলতে গ্রামবাসীদেরও দোষ দেওয়া যায় না, তাদের সকলেরই পেট চলে হরিহর সামন্তের জমিতে কাজ করে। রিজু আস্তে ধীরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করলো বদলি নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু যতবারই তার এই কথাটা মাথায় আসে, গ্রামের গরিব লোকগুলোর অসহায় মুখ তার সামনে ভেসে ওঠে। বারবার মনে হতে থাকে চেয়েও তাদের ছেড়ে থাকতে পারবে না রিজু। এই গরিব গ্রামবাসীগুলো তাকে দেবদূত আখ্যা দিয়েছে। তাদের ছেড়ে চলে যাওয়া মানে নিজের কাছেই হেরে যাওয়া। সেই বছর মার্চের দিকে এমন একটা ঘটনা ঘটল যা এই ধানপোতা গ্রামের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। ধানপোতা থানায় আগের দারোগার বদলি হিসেবে এলেন রাঘব সান্যাল। এখানে রাঘব সান্যাল সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখা ভালো। বছর 30-এর এই যুবক একজন আইপিএস পুলিশ অফিসার। আপনারা হয়তো ভাবতে পারেন একজন আইপিএস কিভাবে একটা গ্রামীণ থানার দারোগা হতে পারেন। আসলে এই পোস্টিংটা তার সততার পুরস্কার। কলকাতার এক উচ্চ পদস্থ রাজনৈতিক নেতার কাছ থেকে ঘুষ নেননি, বরং তার কিছু বেআইনি জিনিস বাজেয়াপ্ত করেছিলেন বলে তাকে শাস্তিমূলক পোস্টিং হিসেবে ধানপোতায় পাঠানো হয় দপ্তরের পক্ষ থেকে। থানায় নতুন দারোগা এসেছেন এই খবর পেয়ে রিজুর মনে একটা আশা নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠল। সেদিন বিকেলেই সে থানায় গিয়ে থানার নতুন বড়বাবু রাঘব সান্যালের সঙ্গে যোগাযোগ করে বিগত 3-4 মাসের সমস্ত ঘটনা খুলে বললেন। কোনো চিন্তা করবেন না আপনি। এটা আমার শাস্তিমূলক পোস্টিং হলেও নিজের শিরদাঁড়াটুকু এখনো সোজা আছে আমার। ওই রকম লোকেদের সঙ্গে কি করতে হয় তা খুব ভালো করেই জানা আছে। আপনি এখন বাড়ি চলে যান। কাল সকালে বরং একটা সুখবর নিয়ে দেখা করে নেব আপনার সঙ্গে। আর হ্যাঁ, আপনার ঠিকানাটা? হ্যাঁ, লিখে নিন। ঘোষপাড়া, মনুময় ঘোষের বাড়ি। স্যার, আপনার কাছে আমার অনেক আশা। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই হরিহর সামন্তের শেষ দেখে তবেই এই গ্রাম ত্যাগ করব। আপনি এখন সাবধানে বাড়ি যান। বেশ সকালে দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভাঙল রিজুর। কে? রিজু দরজাটা খুলেই চমকে উঠল। রাঘব বাবু তার সামনে দাঁড়িয়ে আছেন। আসুন স্যার, ভিতরে আসুন। রিজু তাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে এলো। বলুন স্যার, এত সকালে আমার বাড়ি কি মনে করে? আসলে এদিকটা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম একটু আপনার সঙ্গে দেখা করেই যাই। কাল রাতে গ্রামের সকল বেআইনি মদের ভাটিখানায় হানা দিয়ে প্রায় 40 ব্যারেল বেআইনি চোলাই মদসহ প্রায় 23 জনকে আটক করা সম্ভব হয়েছে। থানায় গিয়ে কয়েকগা দিতে গড়গড় করে সত্যিটা সবাই উপড়ে দিয়েছে। যে 5টা মদের ভাটিখানায় হানা দেওয়া হয়েছিল সে সবকটাই বেটা ওই হরিহর সামন্তের পরোক্ষভাবে অধীনে। জানা কথাই। আচ্ছা, আজ উঠি তবে। আপনাকে খুব তাড়াতাড়ি একবার থানায় আসতে হবে। হ্যাঁ রাঘব বাবু, আমি যত দ্রুত সম্ভব যাবো একবার। দারোগা বাবু চলে যেতেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল রিজু। এদিকে হরিহর সামন্তের বাগান বাড়িতে ততক্ষণে হুলুস্থুলু কাণ্ড। সবাই ব্যস্তভাবে পায়চারি করছে। একটা চেয়ারে বসে আছে হরিহর বাবু। এই সালা একটা মাস্টার আসলো,
তাকে ডরিয়ে ধমকিয়ে কিছুটা থামানো গেল, কিন্তু এখন এই পুলিশ আবার পিছনে লেগেছে। ইচ্ছা করছে সালা সবকটাকে একসাথে গঙ্গায় ডোবাই। পাশেই দাঁড়িয়ে থাকা একটা গুন্ডা বলে উঠল, দাদা যদি বলেন তো দুটোর গলা আলাদা করে গঙ্গায় ফেলে দিই। না 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 না, ওই পুলিশকে আমি নিজের হাতে মারব। প্রায় 1 মাস হতে চলল রাঘববাবু এই গ্রামে এসেছেন। এই 1 মাসের মধ্যে তিনি এবং রিজু তাদের যৌথ প্রচেষ্টায় হরিহর সামন্তের বেশ অনেকগুলো বেআইনি ব্যবসা বন্ধ করেছেন। কিন্তু হরিহর সামন্তের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে কোনো প্রমাণ না থাকায় তিনি এখনো তাকে গ্রেপ্তার করতে পারেননি। কিন্তু কথায় বলে, পাপ করলে তার শাস্তি পেতেই হবে, আজ না হোক কাল। হরিহর সামন্তের ক্ষেত্রে সেই সময়টা একটু দেরি করে এলো। একদিন সকালে রাঘববাবু খবরের কাগজের পাতা উল্টোচ্ছিলেন, তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অজানা নম্বর ভেসে উঠেছে। ফোনটাকে ধরে হ্যালো বলতেই একটা অজানা কণ্ঠ থেকে আওয়াজ ভেসে এলো, হ্যালো দারোগাবাবু, আজ রাতে হরিহর সামন্তের বাগান বাড়ি থেকে অনেক বেআইনি দেশি মদ পাচার করা হবে। আপনি যদি অতর্কিতে হানা দেন তাহলে হরিহরকে খুব সহজেই ধরতে পারবেন। অন্য কোনো সুযোগের অপেক্ষা না করে সেদিন রাতেই সে অতর্কিতে হানা দিল হরিহর সামন্তের বাগান বাড়িতে। হাতে নাতে ধরা পড়লেন হরিহর সামন্ত ও তার প্রায় 18 জন গুন্ডা। বেআইনি নেশাদ্রব্য পাচার করার দায়ে তাকে অ্যারেস্ট করলেন। থানায় নিয়ে যাওয়ার সময় হরিহরবাবু বললেন, বড়বাবু, আমায় তুলতে এসেছ? এখনো সময় আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, অন্তত প্রাণটা বেঁচে যাবে। ছেড়ে দেওয়ার জন্য তো এত কষ্ট করে ধরিনি আপনাকে। যাই হোক, আশা করব আমাদের সব রকম সহযোগিতা করবেন আপনি। কথায় বলে, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। পুলিশের জেরায় জের বার হয়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন ধানপোতার ত্রাস হরিহর সামন্ত। সত্যি বলতে এত সহজে তাকে ধরা যাবে এই কথা পুরো ধানপোতার কেউ কল্পনা করতে পারেনি, যার কারণে পুরো গ্রাম খুব খুশি। জেলা আদালতে 4টি শুনানি চলার পর আদালত রায় ঘোষণা করল। বিগত 11 বছরে প্রায় 46টা খুন, অসংখ্য লোকের জমি বেআইনিভাবে দখল এবং নিষিদ্ধ মদ পাচারের দায়ে মহামান্য আদালত আজ হরিহর সামন্তকে মৃত্যুদণ্ডের এবং বাকি অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা মঞ্জুর করল। গোটা কোর্টরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। রিজু চোখ নামিয়ে ফেলল, গাল বেয়ে তার জল গড়াচ্ছে। সেই দিন পুরো গ্রামটা যেন আনন্দে ফেটে পড়েছিল। স্বাধীনতার এতগুলো বছর পরে অবশেষে তারা স্বাধীন হয়েছে। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেছিল হরিহর সামন্ত ও তার লোকজনেরা, তবে সেখানেও তার সাজা বহাল থাকে। এরপরে আর সুপ্রিম কোর্টে আবেদন জানাননি তিনি, হয়তো নিজের ভাগ্যকে মেনেই নিয়েছিলেন তিনি। সেই বছর আগস্টের 21 তারিখ নাগাদ হরিহর সামন্তের ফাঁসি কার্যকর হয়। পুরো গ্রাম আনন্দে ফেটে পড়েছে, সবার মন উৎফুল্ল। এবার থেকে তারা স্বাধীন, তারা এবারে নিজে থেকে চাষাবাদ করতে পারবে, বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারবে, বাড়ির মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারবে। ধানপোতা গ্রামে আবার নতুন ভোর হলো। শিশুরা হাসি মুখে আবার স্কুলে আসতে লাগলো। স্কুলে নতুন রং করা হলো, ভাঙা বেঞ্চগুলোকে ঠিক করা হলো। একদিন ক্লাসে রিজু ছাত্রদের জিজ্ঞাসা করলো, ছাত্ররা, তোমরা জানো আজকে কি? হ্যাঁ স্যার, আজ শিক্ষক দিবস। বলো তো, শিক্ষক মানে কি? শিক্ষক মানে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। রিজু মুচকি হাসল। জানালার বাইরে সূর্য লাল আভা ছড়িয়েছে। সেই আলোয় সে অনুভব করল এই গ্রাম, এই মানুষ, এই বাচ্চাদের হাসি
তার জীবনের আসল প্রাপ্তি। ধান পোতার আকাশে তখন উৎসবের রং। মানুষ ভয় ভুলে আবার নতুন করে বাঁচতে শিখেছে। রিজু একা বসে মনে মনে বলল, শিক্ষক দিবসের শ্রেষ্ঠ সম্মান এটাই যখন মানুষ তোমায় শুধু শিক্ষক নয়, পথপ্রদর্শক বলেও মানে। এরপর থেকে গ্রামে পাকাপাকিভাবে শান্তি ফিরে এলো। গ্রামবাসীরা রিজু এবং রাঘববাবুকে স্বয়ং ভগবানের দূত মনে করেন। যদিও মাসখানেকের মধ্যে রাঘববাবুর শাস্তি শেষ হওয়াতে এই গ্রাম থেকে চলে যান, কিন্তু রিজু রয়ে যায় এই গ্রামের সকল সুখ দুঃখের সঙ্গী হয়ে। যতই হোক, গ্রামের প্রতি তার একটা দায়িত্ববোধ থেকেই যায়। গ্রামবাসীর কাছে যে সে দেবদূত, ধান পোতার দেবদূত। এতক্ষণ আপনারা শুনছিলেন নভনীল চক্রবর্তীর কলমে ধান পোতার দেবদূত। আপনাদের সাথে আজকে গল্প পাঠে ছিলেন সুস্মিতা, গল্পে অন্বেষার ভূমিকায় স্নেহা, জয়িতার ভূমিকায় অস্মিতা, রিজু এবং অন্যন নাম্বারের ভূমিকায় অচ্যুত, বাস ড্রাইভারের ভূমিকায় দেবদীপ, গুন্ডার ভূমিকায় অরিন্দম, দারোগাবাবু এবং বৃদ্ধর ভূমিকায় মৃন্ময়, হরিহরের ভূমিকায় অরিত্র, নতুন দারোগার ভূমিকায় সম্বিত, গ্রামবাসীর ভূমিকায় পার্থপ্রতিম, ছাত্রর ভূমিকায় দেবদেব এবং অরিত্র, ডক্টর এবং আদালতের ভূমিকায় দীপঙ্কর, গল্পের বেতার নাট্যরূপে অঙ্কিতা, গল্পের শব্দ পরিকল্পনা এবং পরিচালনায় দেবদেব, স্পেশাল এফেক্টসে অরিজিৎ, গল্পের সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম রহস্য রোমাঞ্চ। আপনাদের যদি আজকের এই বিশেষ গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এরম আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড with us, and at last, a teacher affects eternity. They can never tell where their influence stops. So, happy Teachers' Day to those guys. Thank you.